হ্যাঁ, আমার প্রিয় ও শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আবার একবার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। গত সপ্তাহে ঠিক শনিবারে এই দিন এই সময়ে আমি হাজির হয়েছিলাম দশম শ্রেণীর ভূগোল নিয়ে। আজকেও সেই দশম শ্রেণীর ভূগোলের আগের দিন যেটা শেষ করেছিলাম সেইখান থেকে আজকে শুরু করব। গত সপ্তাহে আমরা শেষ করেছিলাম ভারতবর্ষের ভূপ্রকৃতির বিভিন্ন বিভাগগুলো দিয়ে। সেই ভারতবর্ষের যে বিভিন্ন ভূপ্রকৃতির বিভাগ, সেই বিভাগগুলোকে আমরা আজকে আবার ডিটেলসে আলোচনা করব। শুধু নাম কটা আগের দিন আলোচনা করেছিলাম, আমি আরও একবার আজকে আমি ওই বিভাগগুলো তোমাদেরকে আরেকবার বোর্ডে আমি লিখে দিচ্ছি। ভারতবর্ষ, তোমরা জানো যে ভারতবর্ষ এমন একটা বিচিত্র দেশ যার ভূমিরূপের বৈচিত্র্য বা ভূতাত্ত্বিক গঠন এতই বৈচিত্র্যপূর্ণ যে এটা খুব কম দেশেই দেখতে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে ভূমিরূপগুলো আমরা যদি দেখি ভালো করে, তাহলে দেখা যাবে যে পৃথিবীর মেন যে ভূমিরূপ আমরা সাধারণত কল্পনা করি, অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, দ্বীপ, অর্থাৎ যাবতীয় যা যা ভূমিরূপ আমরা কল্পনা করি বা বৈচিত্র্য রয়েছে, সবগুলোই প্রায় আমাদের এই ভারতবর্ষের ভূমিরূপে দেখতে পাওয়া যায়। তাই অনেক ক্ষেত্রে আমাদের ভারতবর্ষকে গোটা পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণও বলা হয়। তোমরা জানো আমাদের ভারতবর্ষ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটা দেশ এবং পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। তাই এত বৈচিত্র্যপূর্ণ একটা ভারতবর্ষ, এই ভারতবর্ষের ভূমিরূপটা জানা আমাদের সকলের কাছে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কাজ। ভারতবর্ষকে চিনতে গেলে ভারতবর্ষের ভূমিরূপটাকে অবশ্যই জানতে হবে। তা আমরা ফার্স্ট ভারতবর্ষের ভূমিরূপ যে প্রকারভেদ, সে প্রকারভেদটা আমরা দেখি। বিভিন্ন বইয়ে, যদিও আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে ভারতবর্ষের ভূমিরূপ বিভিন্ন বইয়ে, তোমাদের পর্ষদের যে বইগুলো রয়েছে সরকারি অনুমোদিত, সেখানে অনেক রকম ভাগ আছে। কোনো বইয়ে 5টা, কোনো বইয়ে 6টা, কোনো বইয়ে 7টা, কোনো বইয়ে 8টা। তা আমরা এখানে মূলত 8টা ভাগ করে যাব না, মাত্র 6টা ভাগে ভাগ করে এখানে ডিসকাশন করব। তা ভারতবর্ষের যে 6টা বিভাগে আমরা আলোচনা করব, সে ভাগগুলো আমরা একটু বোর্ডে লিখে দিচ্ছি। ভারতবর্ষের ভূপ্রকৃতির প্রথমে হচ্ছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি। এর আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় পূর্বাচল। 3 নম্বর ভাগ উত্তর ভারতের সমভূমি। 4 নম্বর ভাগ উপদ্বীপীয় মালভূমি। 5 নম্বর ভাগ উপকূলের সমভূমি। এই 5টা হচ্ছে প্রধানত ভারতবর্ষের যে মূল ভূখণ্ড তার বিভাগ। এছাড়াও ভারতবর্ষের অধীনে, তোমরা সবাই জানো, ভারতবর্ষের অধীনে দুই দিকে দুই যে সমুদ্র রয়েছে, অর্থাৎ একদিকে বঙ্গোপসাগর, একদিকে আরব সাগর। এই দুই সাগরে ভারতবর্ষে কিছু দ্বীপপুঞ্জ আছে। সেই দ্বীপপুঞ্জকে আমরা একটা ক্যাটাগরিতে ভাগ করি, সেটা হচ্ছে দ্বীপসমূহ, দ্বীপপুঞ্জ বা দ্বীপসমূহ। এই 6টা ক্যাটাগরিতে ভাগ করে আমরা তোমাদের ভারতবর্ষের ভূপ্রকৃতিকে আমরা আলোচনা করব। তবে এখানে বলে রাখি যে আরও ভাগ কি করে অন্য বইয়ে বেশি দেওয়া আছে।
যেমন উত্তর ভারতের সমভূমিটাকে আমরা ইচ্ছা করলে বা অনেক বইয়ে দেখবে যে এটা দুটো ভাগ আছে। উত্তর ভারতের সমভূমিটাকে কেউ রাজস্থানে যে আমাদের মরুভূমি সেইটাকে একটা ক্যাটাগরিতে করেছে, আর উত্তর ভারতে নদী গঠিত অর্থাৎ নদ-নদী দ্বারা গঠিত সমভূমিকে একটা ভাগ করেছে। ঠিক তেমনি উপদ্বীপ মালভূমিটাকেও বিভিন্ন বইয়ে দুটো ভাগে ভাগ করা আছে, মধ্যভাগের উচ্চভূমি বা মালভূমি এবং দাক্ষিণাত্যের মালভূমি, এরকম করে এটা কিন্তু সংখ্যাটা বেড়েছে। তা যাই হোক, এখন আমরা এবার একে একে এই বিভাগগুলো আলোচনা করব। প্রথমে আমরা যে ভাগটা সম্বন্ধে আলোচনা করব ভারতের উত্তর ভারতের পার্বত্য অঞ্চল। আমি এক ঝলক একবার দেখে নিচ্ছি আমাদের যে বিভাগগুলো সেগুলো মানচিত্রে একবার দেখে নিই। ভারতবর্ষের মানচিত্রে এখানে দেখো, তোমরা একটু ম্যাপের দিকে ফলো করো। ভারতবর্ষের মানচিত্রে উত্তরে যে পার্বত্য অঞ্চল তোমরা সবাই দেখতে পাচ্ছ, সমগ্র উত্তর ভারতে বিশাল এলাকা জুড়ে অর্ধচন্দ্রাকৃতি এলাকা জুড়ে এই উত্তরে পার্বত্য অঞ্চলটা অবস্থান করছে। তারপরে রয়েছে দেখো উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল। উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, এই অঞ্চলটা উত্তর পূর্বের অর্থাৎ এখানে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় প্রভৃতি রাজ্যগুলো নিয়ে হচ্ছে পূর্বাঞ্চল। এরপর আসছি, দেখো তোমাদের উত্তরে যে সমভূমি, উত্তরের সমভূমি এই কচ্ছের রণ থেকে শুরু করে অর্থাৎ এই আরাবল্লী পর্বতের পশ্চিম ধার বেয়ে এই সমগ্র এই যে আলাদা কালারে উত্তর ভারতের সমভূমি এটা বিরাজ করছে, এদিকে পশ্চিমবঙ্গে শেষ করছে, আর এদিকে আসামে কিছুটা জায়গা নিয়ে উত্তর ভারতের সমভূমি। এরপর আসছি দাক্ষিণাত্যের মালভূমি। দেখো এটা একটা ব আকৃতি বা ত্রিভুজা আকৃতি দাক্ষিণাত্যের মালভূমি। আর রয়েছে কি উপকূলের সমভূমি, পশ্চিম উপকূলের সমভূমি এই গুজরাট থেকে শুরু হয়ে কন্যাকুমারী অবধি চলে গেছে সংকীর্ণ সমভূমি, আর এদিকে পূর্ব উপকূলে কন্যাকুমারী থেকে একদম আমাদের গঙ্গা নদীর সুন্দরবন অঞ্চল অবধি, বদ্বীপ অঞ্চল অবধি হচ্ছে পূর্ব উপকূলের সমভূমি। এছাড়াও রয়েছে যেটা দ্বীপপুঞ্জ, এদিকে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এদিকে আরব সাগরে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। তোমাদের আরেকটা ম্যাপে আমি দেখাই, এটা স্যাটেলাইট ম্যাপে, একটু দেখে নাও স্যাটেলাইট ম্যাপটা। স্যাটেলাইট ম্যাপে এখানেও তোমরা দেখতে পাবে, এটা অরিজিনাল ছবি। উত্তরে পার্বত্য অঞ্চল ধনুকের মতো মেখে রয়েছে, এদিকে উত্তর পূর্বে পার্বত্য মানে উচ্চভূমি বা পূর্বাঞ্চল, তারপরে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, এদিকে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল ত্রিভুজাকৃতি, আর এই উপকূল সমভূমি গুজরাট থেকে শুরু করে পূর্ব দিকে একদম আমাদের সুন্দরবন অঞ্চল অবধি, আর এদিকে দ্বীপ অঞ্চল, আর একটা হচ্ছে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এদিকটা বাঁ দিকটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এই ছটা বিভাগ আমরা বিভাগকে এবার একে একে আমরা আলোচনায় যাব। তা প্রথমে যে ভাগটা আমরা আলোচনায় যাব সেটা হচ্ছে, এবার আসছে আবার বোর্ডে আসছে আমরা ভারতবর্ষের উত্তরে পার্বত্য অঞ্চল। ভারতবর্ষের উত্তরে পার্বত্য অঞ্চল, ভারতবর্ষের যে ভূপ্রাকৃতিক যে বিভাগগুলো রয়েছে তার মধ্যে উত্তরে পার্বত্য অঞ্চলটা হচ্ছে একটা অন্যতম বিভাগ। এটা তোমরা জানবে যে উত্তরে পার্বত্য অঞ্চলটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম একটা বিভাগ। এই উত্তরে পার্বত্য অঞ্চলটা আমাদের ভারতবর্ষের একদম কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ অবধি প্রায় অর্ধচন্দ্রাকৃতিভাবে ধনুকের মতো বেঁকে রয়েছে। এই উত্তরে পার্বত্য অঞ্চলটাকে আমরা তার ভূতাত্ত্বিক গঠন বা ভূমিরূপের বৈচিত্র্যের ভিত্তিতে আবার দুটো অ্যাঙ্গেল থেকে বা দুটো ক্যাটাগরিতে এটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রস্থ বরাবর বিভাগ,
আর একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। প্রস্থ বরাবর ভাবে একবার শ্রেণীবিভাগ করব ভারতবর্ষের ভূপৃষ্ঠটাকে, আর একবার দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ করব। প্রথমে আমরা প্রস্থ বরাবর ভারতবর্ষের ভূপৃষ্ঠটাকে শ্রেণীবিভাগ করব। প্রস্থ বরাবর ভারতবর্ষের উত্তরে পার্বত্য অঞ্চলটাকে শ্রেণীবিভাগ করতে গেলে দেখব এখানে কতগুলো সমান্তরাল শ্রেণী রয়েছে। সমান্তরাল শ্রেণী এরা বিভিন্ন যুগে, বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে গড়ে উঠেছিল, তার ভিত্তিতে এই শ্রেণীগুলো করা হয়েছে। তা প্রস্থ বরাবর কতগুলো আবার বিভাগ? এখানে 4টে বিভাগ রয়েছে প্রস্থ বরাবর। সেটা কি কি সেটা দেখা যাক। একটা হচ্ছে সর্বদক্ষিণে, উত্তরে পার্বত্য অঞ্চলের সর্বদক্ষিণে যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীটাকে বলা হয় শিবালিক। শিবালিক, শিবালিকের আরো নাম রয়েছে, একে বলা হয় অব হিমালয় বা বহির হিমালয়। এর 3টে নাম রয়েছে। শিবালিকের ঠিক উত্তরে, শিবালিকের ঠিক উত্তরে যে শ্রেণীটা রয়েছে তার নাম হচ্ছে হিমাচল, হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়। হিমাচল হিমালয়ের আবার উত্তরে যে শ্রেণীটা রয়েছে তাকে আমরা বলবো হিমাদ্রি, তাকে আমরা বলছি হিমাদ্রি বা উচ্চ হিমালয়। বা এর আরো একটা নাম আছে, এর নাম হচ্ছে হিমগিরি। চতুর্থ যে শ্রেণীটা রয়েছে একদম উত্তরে, অর্থাৎ হিমাদ্রির আরো উত্তরে যে শ্রেণীটা রয়েছে তার নাম হচ্ছে তেথিস হিমালয়। এর আরো নাম আছে, এর আরো একটা নাম আছে ট্রান্স হিমালয় বা তিব্বত হিমালয় ও বলা হয়। তা এই প্রস্থ বরাবর যে আমরা 4টে শ্রেণীতে বিভাগ করলাম সেগুলো এবার আমরা একে একে আলোচনা করব। আমরা আরেকবার দেখে নিই মানচিত্রে। আমরা ঠিক একবার এখানে দেখে নিই ভারতবর্ষের যে 4টে শ্রেণী রয়েছে। এই 4টে শ্রেণীটা দেখো, একদম সর্বদক্ষিণে রয়েছে শিবালিক শ্রেণী, তারপরে আছে আমাদের হিমাচল শ্রেণী, তারপরে আছে হিমাদ্রি শ্রেণী, তারপরে রয়েছে আমাদের তেথিস হিমালয়। যাই হোক, এগুলো এবার আমি আস্তে আস্তে আবার বোর্ডে ফিরে আসছি। প্রথমে আসছি শিবালিক হিমালয়, যেটা হচ্ছে হিমালয়ে একদম দক্ষিণ প্রান্তে অবস্থান করছে এবং এটা বলছে যে এই হিমালয় পর্বত যখন ভূ আন্দোলনের ফলে গড়ে উঠেছিল, এটা হচ্ছে সর্বশেষ ভূ আন্দোলনের ফলে গড়ে উঠেছিল এবং এর আনুমানিক বয়স হচ্ছে প্রায় 20 লক্ষ থেকে 2 কোটি বছরের মধ্যে এই শিবালিক পর্বতশ্রেণীটা গড়ে উঠেছে। এটা হিমালয় পর্বতে একদম পাদদেশে। এর এমনি বিস্তার হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার, গড় উচ্চতা হচ্ছে তোমার 600 থেকে 1500 মিটার। তা এই শিবালিক পর্বতশ্রেণী, শিবালিকে পর্বতশ্রেণীর ঠিক ওপরে উত্তরে যে শ্রেণীটা রয়েছে তার নাম হচ্ছে হিমাচল শ্রেণী। এই হিমাচল বা একে বলা হয় মধ্য হিমালয়, অর্থাৎ শিবালিক এবং হিমাদ্রির মাঝে অবস্থান করছে হিমাচল। এই হিমাচল হিমালয়টা এটা একদম সেই কাশ্মীর থেকে শুরু করে তোমার অরুণাচল প্রদেশে নামচা বরা ধার অবধি এর বিস্তার। এর এমনিতে প্রস্থে হচ্ছে
প্রায় 60 থেকে 80 কিলোমিটার এবং গড় উচ্চতা হচ্ছে তোমার 3500 থেকে 4500 মিটার, অনেকটা উঁচু, শিবালিক থেকে অনেকটা উঁচু। এবং এর আনুমানিক ভূ আন্দোলনের বয়স হচ্ছে, গঠনের বয়স প্রায় 2.5 কোটি থেকে 3.5 কোটি বছরের মধ্যে এই হিমালয়টা গড়ে উঠেছিল। এখন অদ্ভুত ব্যাপার, এই শিবালিক আর হিমাচলের মাঝে বেশ কিছু উপত্যকা আছে। এই উপত্যকাগুলো খুব প্রাকৃতিক সৌন্দর্যে খুব ভরপুর। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বটে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও সেই সকল উপত্যকায় মানুষ বেড়াতে আসে সেখানকার প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। সেই সকল কিছু উপত্যকার নাম হচ্ছে, এই উপত্যকাগুলোকে এমনিতে বলা হয় দুন। তা এই দুনগুলোর মধ্যে উল্লেখযোগ্য উপত্যকা একটা নাম যেমন শুনে থাকবে, দেরাদুন উপত্যকা। দেরাদুন উপত্যকা এই হিমাচল আর শিবালিকের মাঝে একটা অন্যতম উপত্যকা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। তা যা হোক, এরপর আমরা আসছি হিমাচলের উত্তরে। হিমাচলের উত্তরে এবং তেতিস হিমালয়ের দক্ষিণে যে শ্রেণীটা রয়েছে, সব থেকে বড় এবং উচ্চতম যে শ্রেণীটা রয়েছে, যেটা শুরু হয়েছে তোমার সেই কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে, অর্থাৎ সিন্ধু নদীর উপত্যকার ঠিক গা ঘেঁষে নাঙ্গা পর্বত থেকে উৎপত্তি হয়ে প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করে অরুণাচল প্রদেশের একদম ব্রহ্মপুত্র উপত্যকার ধার অবধি, অর্থাৎ ওখানে রয়েছে আরেকটা সিংহ নামচা বারোয়া, অর্থাৎ নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া অবধি অর্ধচন্দ্রাকৃত ভাবে এই শ্রেণীটা অবস্থান করছে। সেটা হচ্ছে হিমাদ্রি বা উচ্চ হিমালয়। এই হিমালয়টা আনুমানিকভাবে প্রায় 7 কোটি বছর আগে গড়ে উঠেছিল। এর বিস্তার মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার এবং এখানকার গড় উচ্চতা, এখানকার পর্বতশ্রেণীগুলো গড় উচ্চতা শুনলে অবাক হবে, এখানকার গড় উচ্চতা হচ্ছে 6000 মিটার চেয়ে বেশি। অর্থাৎ বেশিরভাগ পর্বতগুলোর উচ্চতা 6000 মিটার ওপর বেশি। আর 6000 মিটারের ওপর উচ্চতা থাকার ফলে এখানকার বেশিরভাগ পর্বতগুলো সারা বছর বরফে ঢাকা থাকে, তাই এর আরেকটা নাম হচ্ছে হিমগিরি। তা এখন আমরা এখানে যে সকল পর্বত শ্রেণীগুলো রয়েছে এই হিমাদ্রি বা উচ্চ হিমালয়, অর্থাৎ পৃথিবীর উচ্চতম যে শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এছাড়াও আরও 8000 মিটারের ঊর্ধ্বে প্রায় 8 থেকে 8টা মতো শৃঙ্গ রয়েছে এই অঞ্চলের মধ্যে। মাকালু, আমি একবার আবার ম্যাপে একটু ফিরে যাচ্ছি, ম্যাপে তোমাদের দেখে দিই যে এই অঞ্চলে যে সকল উল্লেখযোগ্য যে শৃঙ্গগুলো রয়েছে। দেখো, প্রথমে আসছি আমি, কোথায় রয়েছে এটা, যদিও মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, দেখো দেখতে পাচ্ছ 8848 মিটার পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। ঠিক তার পূর্ব দিকে একদম আমাদের ভারতবর্ষের সিকিম এবং নেপালে বর্ডার রয়েছে কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আর এই দুটোর মাঝে রয়েছে মাকালু 8481 মিটার। এছাড়াও অন্যান্য যে শৃঙ্গগুলো রয়েছে তার মধ্যে 8000-এর ঊর্ধ্বে রয়েছে ধবলগিরি, অন্নপূর্ণা, এগুলো সবই 8000 ঊর্ধ্বে। এছাড়াও আমাদের এই হিমাচল প্রদেশে ভারতবর্ষের অধীনে যে সকল শৃঙ্গগুলো রয়েছে, বেশিরভাগই শৃঙ্গগুলো কিন্তু নেপালের অধীনে পড়ছে। অর্থাৎ পৃথিবীর 10টা উচ্চতম শৃঙ্গের মধ্যে প্রায় 8টাই হচ্ছে নেপালে। তা যাই হোক, আমাদের ভারতবর্ষের এই উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের যে সকল উল্লেখযোগ্য শৃঙ্গ রয়েছে তার মধ্যে কিছু পবিত্র স্থান, আমাদের হিন্দুদের কাছে খুব পবিত্র স্থান, যেমন কেদারনাথ, বদ্রীনাথ ইত্যাদি শৃঙ্গগুলো এখানে অবস্থান করছে। এছাড়াও আরও নাম আছে নাগটিব্বা, নন্দা দেবী 7817 মিটার ইত্যাদি শৃঙ্গগুলো। আর তাছাড়া আগেই তো বলেছি নাঙ্গা পর্বত, এখানে রয়েছে নাঙ্গা পর্বত, আর এদিকে শেষ হচ্ছে নামচা বারোয়া ইত্যাদি পর্বত শৃঙ্গগুলো সবই রয়েছে আমাদের এই হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের মধ্যে অবস্থান করছে। তা এখানে এই বিভিন্ন পর্বতগুলো আবার বিভিন্ন রকম নামকরণের পিছনে বিভিন্ন ধরনের তার কারণ বা বিভিন্ন ইতিহাস আছে। যেমন আমাদের এই যে নাঙ্গা পর্বত,
পশ্চিম প্রান্তের একদম শেষ সর্বোচ্চ শৃঙ্গ নাঙ্গা পর্বত, যার উচ্চতা 8126 মিটার। এই নাঙ্গা পর্বতের নামকরণের পিছনে আবার একটা অদ্ভুত কারণ রয়েছে। নাঙ্গা, নাঙ্গা মানে কি? উলঙ্গ, ন্যাংটা। তা এখানে এরকম নামকরণ কেন হলো? তা এই নাঙ্গা পর্বতটা এমনিতে খুব সুউচ্চ, কিন্তু এর মানে খাত বা উপত্যকাটা এতটাই খাড়া যে উপরে বরফ জমতে পারে না। বরফ জমলে সেটা মাধ্যাকর্ষণ টানে ধসে পড়ে যায়, তাই এরকম নামকরণ হচ্ছে নাঙ্গা পর্বত। তা যাই হোক, এখন আমরা আবার ফিরে আসছি বোর্ডে। এই হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের উত্তরে, অর্থাৎ সর্বশেষ যে শ্রেণীটা রয়েছে, চতুর্থ শ্রেণীটা, তার নাম হচ্ছে তেথিস হিমালয়। এই তেথিস হিমালয়টা পরবর্তী ক্ষেত্রে তিব্বতের যে মালভূমি তার সাথে আস্তে আস্তে মৃদু ঢালে মিশে গেছে, তাই একে অনেক ক্ষেত্রে আমরা তিব্বতের হিমালয় বলি। এই তেথিস হিমালয়টা এমনিতে এর বিস্তার ভারতবর্ষে খুব কমই আছে, বেশিরভাগটা চীন দেশে চলে গেছে তিব্বতের মালভূমির মধ্যে। এই তেথিস হিমালয়ের এমনিতে ভারতবর্ষের অধীনে রয়েছে প্রায় 1000 কিলোমিটার মতো জায়গায় এর অবস্থান রয়েছে। এই তেথিস হিমালয়ে তিনটে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী আছে। তিনটে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী যেগুলো আছে তার মধ্যে যেমন কারাকোরাম শ্রেণী, লাদাখ শ্রেণী, আর হচ্ছে জাস্কর শ্রেণী। এই তিনটে শ্রেণী তেথিস হিমালয়ের মধ্যে অবস্থান করছে। এদের আনুমানিক উৎপত্তি, এটা প্রথম একদম যখন সূত্রপাত হয়েছিল ভূ আন্দোলন, অর্থাৎ আজ থেকে প্রায় 12 কোটি বছর আগে এই ভূ আন্দোলন শুরু হয়েছিল এবং এর শেষ হয়েছিল আনুমানিক 7 কোটি বছর আগে এর আন্দোলন শেষ হয়েছিল। এই তেথিস হিমালয়, এই তেথিস হিমালয়ের যে শ্রেণীগুলো রয়েছে তার মধ্যে সর্ব উপরে রয়েছে কারাকোরাম, তারপর রয়েছে লাদাখ, তারপর রয়েছে জাস্কর। কারাকোরাম যে শ্রেণীটা রয়েছে সেই কারাকোরাম শ্রেণীর মধ্যে আবার একটা উচ্চতম বা উল্লেখযোগ্য একটা শৃঙ্গ রয়েছে, তার নাম হচ্ছে K2, সংক্ষেপে বলি K2, অ্যাকচুয়াল নাম হচ্ছে গডউইন অস্টিন। সেই K2 বা গডউইন অস্টিনের যার উচ্চতা 8611 মিটার। এটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ধরা হয় এবং আমরা এইটাকেই ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ বলি। যদিও এ নিয়ে কিছুটা মানে দ্বিমত আছে। দ্বিমত এই কারণে বলছি, কারণ এই K2টা এই মুহূর্তে ভারতের অধীনে নেই, এটা ভারতবর্ষের অধীনে নেই, এটা পাকিস্তানের অধীনে আছে, পাকিস্তান অধিকার করে আছে। তাই K2কে আমরা ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ বললেও যদি তর্ক লাগে তাহলে এটা তর্কের ক্ষেত্রে কিন্তু আবার অন্য কিছু হতে পারে। তা যাই হোক, বইয়ে যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে পাবে যে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, K2, আবার কোনো বইয়ে দেখবে কাঞ্চনজঙ্ঘা পাবে। তা তোমরা যেটাই লিখবে, আমাদের এখানে যারা আমরা দেখেছি বহুদিন ধরে হেডিজমিনা যেহেতু কাজ করেছি, তাই এক্ষেত্রে আমাদের দুটো ক্ষেত্রেই ফুল মার্কস দেওয়া হয়। কাঞ্চনজঙ্ঘাটাও আমরা যখন যদি দেখি, এটা আবার নেপালেরও ভাগ, ভারতবর্ষের ভাগ। নেপালে অর্ধেক, তো আমাদের ভারতবর্ষের সিকিম যে রাজ্যটা তার অর্ধেক ভাগ। তা যাই হোক, এখন এই কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে K2 এবং এই কারাকোরামে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় যে হিমবাহটা বলা হয় সিয়াচেন হিমবাহ, সেটাই কারাকোরামের মধ্যে রয়েছে। আর তাছাড়া এই লাদাখ মালভূমিটা, লাদাখ পর্বতশ্রেণীর মধ্যে লাদাখ মালভূমি রয়েছে। আরেকটা মনে রাখবে যে এই আমাদের এই হিমাচলের যে সকল পর্বতশ্রেণীগুলো রয়েছে, যেমন পীর পাঞ্জাল, ধলাধর, নাগটিব্বা, মুসুরি, এই সকল পর্বতশ্রেণীর মধ্যে এই হিমাচলে একটা উল্লেখযোগ্য পর্বতশ্রেণী আছে, তার নাম হচ্ছে পীর পাঞ্জাল। এই পীর পাঞ্জালের উত্তরে এবং জাস্করের দক্ষিণে আমাদের কাশ্মীরের অন্যতম যেটা উপত্যকা, কাশ্মীর উপত্যকা বলি, সেই কাশ্মীর উপত্যকাটা এখানে অবস্থান করছে। তাই এই গেল মোটামুটি ভারতবর্ষের উত্তরের পার্বত্য অঞ্চলে প্রস্থ বরাবর বিভাগ। এবার আমরা আসব দৈর্ঘ্য বরাবর বিভাগে। ভারতবর্ষের উত্তরের পার্বত্য অঞ্চলটাকে
আমরা আঞ্চলিকভাবে বা দৈর্ঘ্য বরাবর এটাকে আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করি। দৈর্ঘ্য বরাবর আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলটাকে বা আঞ্চলিক হিসাবে 3টে ক্যাটাগরি কি কি? একটা হচ্ছে পশ্চিম হিমালয়, দু নম্বর হচ্ছে মধ্য হিমালয়, 3 নম্বর হচ্ছে পূর্ব হিমালয়। আচ্ছা, তার আগে আমি একবার একটা ছবির মাধ্যমে যে প্রস্থ বরাবর যদি আমরা কেউ ক্রস সেকশন বরাবর অর্থাৎ উপর থেকে আমরা হেঁটে যাই তাহলে কি ধরনের ভূমিরূপ দেখতে পাবো সেটা আমি একটু স্কেচ করার চেষ্টা করছি, দেখি। এটাকে যদি আমরা দেখি দক্ষিণ দিক থেকে 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেলে, তাহলে সর্বদক্ষিণে যে শ্রেণীটা আমরা পেয়েছিলাম প্রস্থ বরাবর সেটা হচ্ছে শিবালিক। এটা হচ্ছে শিবালিক 1 নম্বর বিভাগ। তারপর আমরা পেয়েছিলাম এটাকে পেয়েছিলাম 2 নম্বর ভাগ হিমাচল। তারপরে সবথেকে উঁচু যে শ্রেণীটা হিমাদ্রি, আর তারপরে 33 হিমালয়, যেটা এই 33 হিমালয়টা পরবর্তী ক্ষেত্রে তিব্বতের মালভূমির সাথে মিশে গেছে, হ্যাঁ, আস্তে আস্তে মিশে গেছে। তা এই মোটামুটি আমরা যদি 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেলে দেখি তাহলে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, 33 হিমালয়, তারপর তিব্বতীয় হিমালয়, আমরা এরকম ভূমিরূপটা মোটামুটি দেখতে পাবো। আমি এখানেও ম্যাপে দেখাবার চেষ্টা করব। তা যা হোক, এখন আমরা আবার আসছি এই দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর ভারতের পার্বত্য অঞ্চলটাকে আমরা 3টে ভাগে ভাগ করলাম, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। প্রথমে আসছি পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয়টা কোথায় রয়েছে? পশ্চিম হিমালয়টা একদম কাশ্মীরের যেটা নাঙ্গা পর্বত সেখান থেকে শুরু করে আমাদের মাঝখানে যে নেপাল দেশটা রয়েছে উত্তরে, নেপাল দেশের ঠিক পশ্চিম সীমানায় কালী নদী বলে একটা নদী আছে, সেই নদী অবধি হচ্ছে এর বিস্তার। তাহলে পশ্চিম হিমালয়টা হচ্ছে নাঙ্গা পর্বত, কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপালের পশ্চিম সীমান্ত কালী নদী অবধি এর বিস্তার। এই পশ্চিম হিমালয়টা এটাকে আবার আমরা 3টে ক্যাটাগরিতে আবার ভাগ করা হয়েছে পশ্চিম হিমালয়টাকে। কি কি? একটা হচ্ছে কাশ্মীর হিমালয়, তারপর হচ্ছে পাঞ্জাব ও হিমাচল হিমালয়, আর 3 নম্বর হচ্ছে তোমার কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় পশ্চিম হিমালয়টাকে আবার 3টে ক্যাটাগরি ভাগ করছি, কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়। কাশ্মীর হিমালয়
অর্থাৎ কাশ্মীর রাজ্যের মধ্যে এটা অবস্থান করছে। এই কাশ্মীর রাজ্যটা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, যদিও কাশ্মীরটা এই মুহূর্তে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, সেটা তোমরা আগেই জেনেছো, আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তা যাই হোক, এখন আমরা কাশ্মীর হিমালয় নিয়ে বলছি। একমাত্র ভারতবর্ষের কাশ্মীর রাজ্যতে বেশিরভাগ অঞ্চলটা হচ্ছে পার্বত্য অঞ্চল, এবং এই কাশ্মীর হিমালয়ে আমরা যদি দক্ষিণ থেকে উত্তরে যাই, এখানে 6টা পর্বত শ্রেণী দেখতে পাবো। অদ্ভুত ব্যাপার, আর কোনো রাজ্যে এত বিস্তার, এত পর্বত শ্রেণী আর কোথাও নেই। কাশ্মীরে 6টি পর্বত শ্রেণী রয়েছে। একদম দক্ষিণ থেকে উত্তরে যদি যায়, কি কি পাবো সেগুলো, কাশ্মীরে একদম দক্ষিণে রয়েছে শিবালিক, তার উপরে রয়েছে হিমাচল হিমালয়ে পীর পাঞ্জাল। পীর পাঞ্জালটা তোমাদের আবার ইরাতেও দেখাবো আমি, ম্যাপেও আরেকবার। তা পীর পাঞ্জালটা তোমাদের ম্যাপ পয়েন্টিং হিসাবে বিশেষ করে আসে। পীর পাঞ্চালের উপরে রয়েছে হিমাদ্রি হিমালয়, তার উপরে রয়েছে জাস্কর হিমালয়, তার উপরে রয়েছে লাদাখ হিমালয়, আর তার উপরে রয়েছে কারাকোরাম হিমালয়। অর্থাৎ 4টে শ্রেণী এই কাশ্মীর হিমালয়ের মধ্যে আমরা পাচ্ছি। হ্যাঁ, কাশ্মীর হিমালয় আমরা যদি একটু দেখি, ম্যাপটা একবার দেখে নিই। এখানে কাশ্মীরের এই পশ্চিম হিমালয়টা দেখো একটু লক্ষ্য করে, একদম নিচে রয়েছে শিবালিক, শিবালিক শ্রেণী, পর্বত শ্রেণী। তারপর রয়েছে পীর পাঞ্জাল, তারপর রয়েছে এই হিমাদ্রি হিমালয়, তারপর রয়েছে এই জাস্কর হিমালয়, তারপর রয়েছে লাদাখ পর্বত শ্রেণী, আর তারপর রয়েছে এই কারাকোরাম পর্বত শ্রেণী। এখানে মোটামুটি আগে এমনিতে আলোচনা কিছুটা হয়ে গেছে, তাও আরেকবার বলে নিই যে এই কাশ্মীর হিমালয়ে মধ্যে উল্লেখযোগ্য উপত্যকা হচ্ছে কাশ্মীর উপত্যকা, যেটা এখানে রয়েছে, এবং এখানে বিখ্যাত একটা হ্রদ আছে, উলার হ্রদ। হ্যাঁ, উলার হ্রদ এখানে অবস্থান করছে। এখানে কিছু গিরিপথ আছে, বানিহাল, পীর পাঞ্জাল ইত্যাদি কতগুলো গিরিপথ আছে। এই গেল মোটামুটি কাশ্মীর হিমালয় সম্বন্ধে সংক্ষিপ্ত। কাশ্মীর হিমালয়ের পর যেটা রয়েছে পশ্চিম হিমালয়ের মধ্যে পাঞ্জাব হিমাচল। পাঞ্জাব রাজ্যের কিছুটা অংশ আর হিমাচল রাজ্যের বেশিরভাগ অঞ্চলটা এর মধ্যে অবস্থান করছে। পাঞ্জাব আর হিমাচল হিমালয়ের মধ্যে এখানে কিন্তু আমরা মোটামুটি সবই পাচ্ছি। এখানে শিবালিক 3টে শ্রেণী মোটামুটি দেখতে পাই, শিবালিক, এবং বিশেষ করে হিমাচল হিমালয়ের 3টে উল্লেখযোগ্য নাগটিব্বা, মুসৌরি, হ্যাঁ, তারপরে ধওলাধর ইত্যাদি পর্বতশ্রেণীগুলো এখানে অবস্থান করছে পাঞ্জাব হিমালয়ের মধ্যে। এই পাঞ্জাব হিমাচল হিমালয়ের মধ্যে কতগুলো উল্লেখযোগ্য উপত্যকা আছে, যেমন সিমলা নাম শোনা থাকবে, কুলু বলে একটা জায়গা আছে উল্লেখযোগ্য, পর্যটনদের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য স্থান। তারপরে আরেকটা ভাগ যেটা রয়েছে কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়টা এটা বর্তমানে উত্তরাখণ্ড যে রাজ্যটা, সে রাজ্যের মধ্যে পড়ছে কুমায়ুন হিমালয়টা। এই কুমায়ুন হিমালয় এখানেও আমরা 3টে শ্রেণী দেখতে পাবো, অর্থাৎ শিবালিক, হিমাদ্রি, হিমাচল। ফলে এখানকার উচ্চতা কোথাও 600 মিটার থেকে 6000 মিটার। অর্থাৎ এখানে শুরু হচ্ছে শিবালিক যেখানে 600-700 মিটার, আবার সর্বোচ্চ যে শৃঙ্গগুলো সেগুলো আবার 6000 মিটার, তার চেয়েও বেশি। এই কুমায়ুন হিমালয়ে এখানে রয়েছে বিখ্যাত উপত্যকা দেহরাদুন উপত্যকা, এবং এখানে বেশ কিছু হ্রদ আছে। এই হ্রদগুলোকে এখানকার লোকেরা বলে তাল, নৈনিত লাল, হ্যাঁ, ইত্যাদি এরকম বিভিন্ন তাল দিয়ে নাম আছে, 7 তাল ইত্যাদি তাল, যেগুলো হচ্ছে ওখানকার উল্লেখযোগ্য হ্রদ। তো এই গেল মোটামুটি পশ্চিম হিমালয় সম্বন্ধে। এবার আসছি মধ্য হিমালয়। মধ্য হিমালয়টা বেসিক্যালি গোটাটাই নেপাল রাজ্যে, মানে নেপাল দেশটার মধ্যে পড়ছে। এটা আমাদের ভারতবর্ষের অধীনে নয়, তাও একটু বলে রাখা ভালো যে এটা নেপাল, যেখানে পশ্চিম প্রান্তে কালী নদী থেকে শুরু হয়েছে
এদিকে পূর্ব দিকে যেখানে আমাদের সিকিম এবং দার্জিলিং জেলা রয়েছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ সিঙ্গলীলা পর্বত অবধি এই নেপালের মধ্য হিমালয়টা অবস্থান করছে। আর নেপালের যে পার্বত্য অঞ্চলটা রয়েছে, এখানে পৃথিবীর সবথেকে উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গগুলো রয়েছে। আগেও বলেছি যে পৃথিবীর 10খানা উল্লেখযোগ্য শৃঙ্গের মধ্যে এখানেই আছে 8টা শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে, মাকালু থেকে শুরু করে, গৌরীশঙ্কর ইত্যাদি বিভিন্ন রকমের শৃঙ্গগুলো রয়েছে, সবই নেপালে। নেপালের পর মধ্য হিমালয়ের পরে যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়টা অর্থাৎ নেপালের পূর্ব সীমান্ত অর্থাৎ সিঙ্গলীলা, আমাদের যেটা দার্জিলিং এবং সিকিমের বর্ডার, সিঙ্গলীলা পর্বত থেকে এটা একদম অরুণাচল প্রদেশের নামচা বড় অবধি এই পূর্ব হিমালয়টা অবস্থান করছে। পূর্ব হিমালয়টাকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। পূর্ব হিমালয়টাকে কি ভাগ করা হয়েছে? একটা ভাগ বলা হয়েছে সিকিম দার্জিলিং হিমালয়, দু নম্বর হচ্ছে ভুটান, 3 নম্বর হচ্ছে পূর্ব হিমালয়ের মধ্যে আসাম অরুণাচল হিমালয়। সিকিম দার্জিলিং হিমালয়। দার্জিলিং আমাদের পশ্চিমবঙ্গের মাথার উপর রয়েছে দার্জিলিং, আর দার্জিলিং উপর রয়েছে সিকিম। সিকিম দার্জিলিং হিমালয়ের মধ্যে দার্জিলিং অংশে রয়েছে সিঙ্গলীলা পর্বত। এই সিঙ্গলীলা পর্বতে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে এখানে। এছাড়া সিকিম এবং নেপালের বর্ডারে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা ভারতবর্ষ বলি আমাদের সিংহ, আবার সিকিমরা বলে আমাদের সিংহ। তা যাই হোক, এই সিকিম এবং দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা উল্লেখযোগ্য পর্বত শ্রেণী রয়েছে। এরপর রয়েছে সিকিম এবং দার্জিলিংয়ের পরে রয়েছে ভুটান দেশ। এটা আবার অন্য একটা দেশ, অন্য একটা স্বাধীন দেশ। এই ভুটান দেশে এখানে চোমল লহরি বলে একটা পর্বত শৃঙ্গ রয়েছে উল্লেখযোগ্য তার মধ্যে। আর অরুণাচল প্রদেশ, এটা আসামের কিছুটা অংশ এবং অরুণাচল প্রদেশের একদম যেখানে নামচা বারোয়া শৃঙ্গটা, এটা পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে নামচা বারোয়া, এই অরুণাচল প্রদেশের মধ্যে রয়েছে। এই গেল মোটামুটি দৈর্ঘ্য বরাবর বিভাগ। এরপর আমরা আসব ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের আরেকটা ভূভাগের বিভাগ রয়েছে। এটা অনেক বইয়ে একসাথে আলোচনা করে, কিন্তু আমরা এটাকে অন্যভাবে ভাগ করে আলোচনা করব, আলাদা ভাগ করে। সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি, বা যাকে আমরা বলি পূর্বাচল। উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি মূলত যে যে রাজ্যের মধ্যে অবস্থান করছে সেটা হচ্ছে এই উত্তর পূর্ব ভারতের উচ্চভূমিটা অরুণাচল প্রদেশের ঠিক দক্ষিণে আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়, এই 5টা রাজ্যের মধ্যে উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি বা পূর্বাঞ্চলটা অবস্থান করছে। এই উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি বা পূর্বাঞ্চলটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ? একটা হচ্ছে মেঘালয়ের মালভূমি, আর একটাকে বলা হয় পূর্বের উচ্চভূমি। মেঘালয় মালভূমি আর পূর্বের উচ্চভূমি। মেঘালয় মালভূমি যেটা আমরা আবার চেষ্টা করি দেখি ম্যাপে দেখাবার। এইখানটা আমরা যদি আসি, একটু বড় করে দেখাই,
এই যে এই অঞ্চলটা, অর্থাৎ এটা হচ্ছে মেঘালয় মালভূমি আর এটা হচ্ছে উত্তর পূর্বে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটা একটা ভাগে ভাগ করেছি। এখানে এই মেঘালয় যে মালভূমিটা, এই মেঘালয় মালভূমির মধ্যে তিনটে উল্লেখযোগ্য মালভূমি রয়েছে, গারো, খাসিয়া, জয়ন্তিয়া। অনেক সময় পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং আসে, গারো, খাসি, জয়ন্তিয়া, এটা ম্যাপ পয়েন্টিং আসে। তবে এই মেঘালয় মালভূমিটা, এটা এর কিন্তু ভূতাত্ত্বিক গঠন হিমালয় পর্বতের গঠনের সাথে কিন্তু মিল নেই। এটা হচ্ছে একটা প্রাচীন ভূখণ্ড, অর্থাৎ আমাদের এই দিকটা দেখো, ছোটনাগপুরে যে মালভূমি রয়েছে, এই ছোটনাগপুরের মালভূমি এবং মেঘালয় মালভূমি এটা কিন্তু একই ভূপ্রকৃতি দ্বারা গঠিত। তাহলে মাঝখানটা এখানটা ফাঁকা কেন? না, এটা ভূ আন্দোলনের ফলে এই জায়গাটা বসে গিয়ে মাঝখানটা আমাদের এই গঙ্গা নদী বা ব্রহ্মপুত্র নদীটা প্রবাহিত হয়েছে, কিন্তু এরা কিন্তু একই ভূমিরূপ দ্বারা গঠিত। তাহলে গারো, খাসি, জয়ন্তিয়া আর এই ছোটনাগপুর মালভূমি এটা কিন্তু একই ভূমিরূপ দ্বারা গঠিত। যা হোক, পূর্বে যে উচ্চভূমি এখানে রয়েছে যে পর্বতশ্রেণীগুলো, এগুলো এর পাশেই রয়েছে, এটা হচ্ছে মায়ানমার দেশ, অর্থাৎ মায়ানমার দেশের ধার বরাবর, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে এই পর্বতশ্রেণীগুলো নেমে গেছে। তার মধ্যে পাটকাই, নাগা, লুসাই হচ্ছে উল্লেখযোগ্য কতগুলো শ্রেণী। এখানে একটা উল্লেখযোগ্য হ্রদ আছে, সে হ্রদটা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত, সেটার নাম হচ্ছে লোকতাক হ্রদ। এটাও অনেক সময় ম্যাপ পয়েন্টিং আসে, এই লোকতাক হ্রদ। এই মোটামুটি তোমার উত্তর পূর্বে ভারতের উচ্চভূমি বা পূর্বাঞ্চল। এখন কোশ্চেন আসে অনেক সময় যে এই পার্বত্য অঞ্চলের ভারতবর্ষের ওপর তার প্রভাব কি? উত্তরের পার্বত্য অঞ্চল ভারতবর্ষের ওপর তার কি প্রভাব রয়েছে? পার্বত্য অঞ্চলের ওপর, পার্বত্য অঞ্চল আমাদের ভারতবর্ষে কি কি প্রভাব রয়েছে? তার আগে কয়েকটা কোশ্চেন এসছে, আমি একটু দেখে নিই কোশ্চেনগুলো কি কি এসছে। এখানে একটা কোশ্চেন এসছে ইতিমধ্যে, টেকেরডা উচ্চ বিদ্যালয় থেকে এসছে, দশম শ্রেণীর ছাত্রী বৃষ্টি মণ্ডল। মেঘালয়ের উচ্চভূমিগুলি কি ভঙ্গিল পর্বতের অংশ? জাস্ট কিছু আগে আলোচনা করছিলাম, খুব ভালো কোশ্চেন করেছো। মেঘালয়ের উচ্চভূমিটা তোমাদের আগেও বললাম যে এটা কিন্তু ভঙ্গিল পর্বত বা হিমালয় পর্বতের সাথে এর মিল নেই, ভূতাত্ত্বিক গঠনে এর কিন্তু মিল নেই। এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির সম্প্রসারিত অংশ, অর্থাৎ ছোটনাগপুর মালভূমির সাথে এর মিল, এটা কিন্তু ভঙ্গিল পর্বতের সাথে এর মিলটা থাকছে না। দ্বিতীয় একটা কোশ্চেন এসছে, দীপঙ্কর দাস, পশ্চিমবঙ্গের উচ্চতম সিংহের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম সিংহ যেটা দার্জিলিং জেলায় সিঙ্গলীলা পর্বতের মধ্যে অবস্থান করছে, সেটা হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার। সান্দাকফু, এটা হচ্ছে এর উত্তর। আর যা হোক, আমি শর্টে একটু বলে নিই উত্তরের পার্বত্য অঞ্চলের প্রভাব। এর অনেক রকম প্রভাব রয়েছে ভারতবর্ষে, তার জলবায়ুর উপর প্রভাব রয়েছে। তারপরে ভারতবর্ষের নদ নদীর উৎস হিসাবে তারপরে জলবিদ্যুৎ উৎপাদনে, বিভিন্ন বনজ সম্পদ, এছাড়াও আরো বিভিন্ন কারণে আমাদের প্রহরী হিসাবে অর্থাৎ রক্ষক হিসাবে কাজ করছে। আমি একটু একটু আলোচনা করে দিই জলবায়ুটা কিরকম। জলবায়ুটাকে দুটো দিক থেকে
ভারতবর্ষটাকে প্রভাব ফেলছে। আমাদের ভারতবর্ষের উত্তরে যে পার্বত্য অঞ্চলটা যদি না থাকতো, তাহলে উত্তরে যে সাইবেরিয়া অঞ্চলে, সাইবেরিয়া তিব্বতের যে শীতল, যে ঠান্ডা কনকনে শীতলটা হাওয়াটা পুরো সম্পূর্ণ ভারতবর্ষে ঢুকে পড়তো। এবং উত্তর ভারতে, বিশেষ করে গোটা ভারতবর্ষে মোটামুটি অনেকটা অংশই, উত্তর ভারতের বেশিরভাগ অংশটাই কিন্তু একদম মানে বরফ কনকনে বা বরফের মতো সমান ঠান্ডা পড়তো উত্তর ভারতটা, কিন্তু সেটা পুরোপুরি আটকে দিচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলটা। আরেকটা কি করছে, পুরো মৌসুমী বায়ু, আমার যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ুটা পুরোটা এই উত্তরের পার্বত্য অঞ্চলটা পুরো আটকে দিচ্ছে। অর্থাৎ এদিকে বঙ্গোপসাগর থেকে, এদিকে আরব সাগর থেকে যে জলীয় বাষ্পগুলো যাচ্ছে, সেগুলো সমস্ত আটকে দিয়ে একদম উত্তর পূর্ব ভারত থেকে সমগ্র উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে এই পার্বত্য অঞ্চলটা। আর কি, বিভিন্ন নদ নদী উৎস, আমাদের যে সকল সারা বছরে প্রবাহিত নদী, সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে উল্লেখযোগ্য নদী রয়েছে। গঙ্গা নদী যেমন একটা উল্লেখযোগ্য, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী বা তার বিভিন্ন উপনদীগুলো রয়েছে, সেগুলো সব উৎপত্তি স্থল হচ্ছে কিন্তু এই আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল। আর কি, জলবিদ্যুৎ উৎপন্ন, এই পাহাড়ি এলাকায় যে নদীগুলো বেশিরভাগ সব খরস্রোতা, সেই খরস্রোতা নদীতে আমরা বিভিন্নভাবে জলবিদ্যুৎ উৎপন্ন করছি, যেগুলো আমাদের বিদ্যুৎ উৎপন্নে সহযোগিতা করছে। এর পাশে বনজ সম্পদ, বিভিন্ন ধরনের বনজ সম্পদ, বিভিন্ন ধরনের মানে খুব ইম্পর্টেন্ট ওষুধ তৈরি হয় খুব ভালো ভালো, হ্যাঁ, সিঙ্কোনা গাছ বা আরও বিভিন্ন রকম গাছে, সেই সকল বনজ সম্পদ প্রকৃতির ভাণ্ডার রয়েছে কিন্তু এই হিমালয় পার্বত্য অঞ্চল। আর কি, রক্ষক হিসাবে, পাহাড়িদার হিসাবে হিমালয় পর্বতটা, এই যে প্রায় 250 কিলোমিটার দীর্ঘ যে হিমালয় পর্বত শ্রেণীটা রয়েছে, এটা একটা পাহাড়িদার বা রক্ষক হিসাবেও কাজ করছে। এই হিমালয় পর্বতটা না থাকলে পুরোটা ধার বরাবর আমাদের বর্ডার বা সিকিউরিটি ফোর্স ওখানে নিয়োগ করতে হতো, অর্থাৎ উত্তর থেকে আরও প্রচুর বিদেশি এসে ভারতবর্ষে যে কোনো টাইমে ঢুকে যেতে পারত, রক্ষক হিসাবেও কাজ করছে। এরকম আরও অনেক কিছু আছে। এখানে বিভিন্ন ধরনের প্রাণীজ সম্পদ রয়েছে প্রচুর। এখানে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে কিছু এমন জায়গা যেগুলো পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় জায়গা, হ্যাঁ, সিমলা, কুলু, মানালি, দেরাদুন, দার্জিলিং, আমাদের পশ্চিমবঙ্গে সিকিম ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে, সেগুলো কিন্তু শুধু ভারতবর্ষ না, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীরকে যেমন বলা হয় ভূস্বর্গ, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে স্বর্গের সাথে তুলনা করা হয়, ভূস্বর্গ। এই সমস্ত এই আমরা পার্বত্য অঞ্চলে পাচ্ছি। এছাড়া আমাদের হিন্দুদের প্রচুর পীঠস্থান রয়েছে, ধর্মীয় স্থান। এই হিমালয় পর্বতটাকে বলা হয় বিভিন্ন দেবদেবীর বাসস্থান। কি আমাদের শিব বলি বা দুর্গা পার্বতী বলি, হ্যাঁ, তাদের বাসস্থান হচ্ছে হিমালয় পর্বত। এখানে বিভিন্ন ধর্মীয় স্থানগুলো, সেখানে লক্ষ লক্ষ প্রতি বছর পর্যটক যায়, ভক্ত দল যায় সেখানে বেড়াতে। তার মধ্যে অমরনাথ, বদ্রীনাথ, বৈষ্ণোদেবী মন্দির ইত্যাদি, বিভিন্ন কেদারনাথ, হরিদ্বার, বিভিন্ন স্থানগুলো রয়েছে, পীঠস্থান ইত্যাদি রয়েছে। তা যাই হোক, আজকে আমি এই অবধি আজকে রাখছি। এর পরবর্তী তোমাদের এটা মাধ্যমিক সেশন হয়ে গেল, এবার সেকেন্ডারি সেশনে দ্বাদশ শ্রেণী ক্লাস শুরু হবে, ভূগোল। পরের দিন আমি বাকি বিভাগ যেগুলো রয়েছে সেই বিভাগগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ভাগে এইচএস সেকশনে তোমাদের ভূগোল সামনে একটু বিরতি হবে, বিরতির পর উনি ক্লাসগুলো নেবেন। আসছেন আমাদের অরিজিৎ বাবু, অরিজিৎ দাস, নানুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, উনি ক্লাস নেবেন। আবার